আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা নয়াদিল্লি। তিস্তার পানি প্রবাহ পরিদর্শনে ভারতের কারিগরি দল শিগগিরই সফর করবে বাংলাদেশ। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। এখনো বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায়। দেশে হঠাৎ করে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। সব হাসপাতালে প্রতিষেধক রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিস্তা নদীর সুরক্ষা ও পানি প্রবাহ পরিদর্শনে শিগগিরই ভারতের কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ যখন যুদ্ধ এবং দ্বন্দ্বে লিপ্ত, তখন বাংলাদেশ ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে এসব কথা বলেন দুই নেতা। এই বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে সই হয় 10টি সমঝোতা স্মারক। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ভারত সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ বৈঠক। এতে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রাধান্য পায় রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে সই হয় ডিজিটাল অংশীদারিত্ব, টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব, সমুদ্র সীমা ও সুনীল অর্থনীতি, রেল সংযোগ এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা সহ 10টি সমঝোতা স্মারক। পরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশকে ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান বিকশিত ভারত এবং স্মাर्ट बांग्लादेश প্রতিষ্ঠায় একসাথে কাজ করার কথা। क्योंकि हमारी सरकार के तीसरे कार्यकाल में प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। बांग्लादेश भारत का सबसे बड़ा डेवलपमेंट पार्टनर है और बांग्लादेश के साथ अपने संबंधों को हम अत्यधिक प्राथमिकता देते हैं। मैं बंगबंधु के स्थिर, समृद्ध और प्रगतिशील बांग्लादेश के विजन को सरकार साकार करने में भारत की प्रतिबद्धता को दोहराता हूं। সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল নির্মাণে সহযোগিতা সহ বাংলাদেশি রোগীদের সুবিধায় আগামীতে ই মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तिस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। অন্যদিকে ভারতকে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও বন্ধুত্বের পথে দুই দেশের মধ্যে নবযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য। আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে। এর আগে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের সরকার প্রধানকে উষ্ণ সংবর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরকে সংবর্ধনা স্থলে নিয়ে যায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল। ট্রাম্পেটে বেজে ওঠে দুদেশের জাতীয় সঙ্গীত। ভারতের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনিউর রহমান, এটিএন বাংলা। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন ৭৫ বছরের পুরনো দল আওয়ামী লীগের কাছে এখনো বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী। রাজধানীতে দলের হীরক জয়ন্তী উদযাপনের সভামঞ্চ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা। আমাদের আয়োজনও সম্পূর্ণ। এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজদের প্রতিহত করা এখন দলের প্রধান কাজ। এদেশ স্বাধীন করেছে পলিটিশিয়ানরা, এদেশের উন্নয়ন করছে পলিটিশিয়ানরা। সেই পলিটিশিয়ানদেরকে করাপ্ট বানাবার এবং এই পলিটিশিয়ানরা ব্যর্থ এটা প্রমাণ করার জন্য এক শ্রেণীর লোক আজকে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের হাত ধরে দুই প্রধান অর্জন দেশের স্বাধীনতা ও উন্নয়ন এসেছে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে রাজনীতি এখনো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংগত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংগত করবে। দেশ ও জনগণের জন্য আওয়ামী লীগের রাজনীতি জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, টানা চতুর্থবারের সরকার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সিলেটের বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা কয়েক হাজার পরিবার। পথে বসেছে অনেকে। পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গবাদি পশু ও গোলার ধান চাল। আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বন্যা দুর্গতদের। পানি কমে এখন জাগতে শুরু করেছে জনপদ। সিলেট থেকে মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি, তবে দুর্যোগের ক্ষতচিহ্ন রয়ে গেছে সবখানে। বাড়ি ঘর থেকে পানি নামলেও রাস্তাঘাট ডুবে থাকায় নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না। বাড়িঘর ভেঙে যাওয়ায় আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে অনেকে। ঘরবাড়ি হারিয়ে কোথায় গিয়ে উঠবেন তা নিয়ে উদ্বিগ্ন তারা। বন্যায় বাঙ্গিয়া বের গোর সব তার উড়াইয়া নিছে, ধান ফান বাঁচাইয়া নিছে, ছাগল গরু সব তার কিছু তার মরিয়া গেছে। তো না বানাইলে তো মনে করো আর ঘর দুয়ার যেতাম পারতাম না, রইতাম পারতাম না। বাচ্চা কাচ্চার উপায় হইতো কিতা, ঘর দুয়ারের উপায় হইতো কিতা, হরতাম মরতা কিতা হইতো উপায়। বন্যা দুর্গতদের জন্য সরকারি বেসরকারি নানা সহযোগিতা করা হলেও তা অপর্যাপ্ত। আশ্রয়স্থলে যাতে অনাহারে না থাকতে পারে বলছে যে আমাদের মেসে যে খাবার হয় এই খাবারই, বা আমাদের পুলিশের যে রেশনে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে এবং তৈল দিচ্ছে, এই তৈল মিলে আমরা খিচুড়ি তৈরি করতেছি। জৈন্তাপুর দিঘির পাড়ের বাসিন্দা 4 ছেলে মেয়ের জননী রোজিনা বেগম। তার অসুস্থ স্বামী 1 বছর ধরে কর্মহীন। 2022 সালের ভয়াবহ দুর্যোগের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবারের বন্যা নিঃস্ব করে দিয়েছে তাদের। ঘর দুয়ার নাই, স্কুল তো স্কুল খুললে কাঁদাইয়া দিলাইবা, তাইলে যাইতাম কোনানো। গেছে পানির রক্ত কাঁদাইয়া দিছেন, আমরা আর পাড়ি গিয়া খুঁজিয়া রয়েছে। মানুষের 2 দিন হইলে কি বান জায়গা দিল। কিছু আপনারাও যদি সহযোগিতা করেন মনে করা যায়, আমরা মনে কর কিছু শান্তি হইব। স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন তারা। দুর্যোগে বারবার এই করুণ পরিণতি আর কত সময় চলবে? আবার কবে তাদের ঘরে থাকবে গোলা ভরা ধান, গবাদি পশু এবং স্বাভাবিক জীবন? দুঃখ দুর্দশা ভুলে ফুটবে হাসি। আবার কবে এই পথে বসা মানুষগুলো ফিরবে স্বাভাবিক জীবনে? এই প্রশ্ন আমাদের সবার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, জৈন্তাপুর, সিলেট। কয়েকদিনের অতিবৃষ্টির কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েক জেলায় পানি বাড়ার সাথে সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। কয়েকটি জেলায় পানি নামলেও দুর্ভোগের আশঙ্কায় দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেরিফার। সিরাজগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল কাজীপুর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি ও শাহজাদপুরের চরাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আবাদি জমি। গত 24 ঘন্টায় নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। বন্যা তো হুট করে পানি আইলো, অসুবিধায় একবারে খুব সমস্যা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের নদ নদীর পানি বাড়ছে।
গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়া পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুনামগঞ্জে বৃষ্টি না হলেও বেড়েছে জনদুর্ভোগ। আশ্রয় কেন্দ্রে খাবার ও পানি সংকট এবং অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবন পার করছেন বাসিন্দারা। বাচ্চারা নামতে পারে না, খাওয়া দাওয়ার সমস্যা, রাস্তাঘাট সব তো পানির নিচে এখনো। এদিকে মৌলভীবাজারে তলিয়ে গেছে বীজতলা শস্যক্ষেত, চারাগাছে পচন ধরে নাজুক অবস্থা ফসলি জমির। ময়লা পানির থাকি ঔষধপত্র দিলে আমরা খুব খুশি হইব। তবে নেত্রকোনায় বন্যার পানি কমতে শুরু করেছে। গত 2 দিন যাবৎ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় পানি কমলেও পুনরায় বৃষ্টিপাত হলে ভয়াবহ বন্যার আশঙ্কা স্থানীয়দের। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। শ্বাসকষ্ট সহ শারীরিক জটিলতা দেখা দিলে বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে গতকাল গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বেগম জিয়ার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস, হৃদরোগ, লিভার সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। হাসপাতালে এখন তিনি সিসিইউতে আছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না। বোর্ড মিটিং করে তারা পরবর্তী যে করণীয় সেটা নির্ধারণ করবেন। হঠাৎ করে বেড়ে গেছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের উপদ্রব। প্রাণীবিজ্ঞানীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাপ নিয়ে ঢালাওভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভীতি না ছড়িয়ে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। এদিকে সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রতিষেধক পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের দেখা মিলছে। বিষাক্ত এই সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। এই আতঙ্ক বহুগুণে বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন গড়া প্রচারণা। সাপ সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেটি আসলে কিছুটা অতিরঞ্জিত। চন্দ্রবোরা সাপ সরাসরি শুধু মানুষকে আক্রমণ করবে, ব্যাপারটি এরকম নয়। যারা কৃষি জমিতে কাজ করছেন বা বিভিন্ন ঝোপঝাড় কেন্দ্রিক কৃষি কাজ বা কাজকর্ম করছেন, তাদেরকে বর্ষাকালে শুধু চন্দ্রবোরা নয়, যে কোনো সাপের জন্যই একটু সতর্ক থেকেই কাজ করা উচিত। পরিস্থিতি বিবেচনায় সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি বলেন, সচেতনতার বিকল্প নেই। সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা জানান, দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সহ 94 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে সিকিভাগ, বিষধর, ওষুধ তৈরির কাঁচামাল সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণহারে সাপ না মেরে নিজেকে সুরক্ষিত করে মাঠ, ঘাট ও জলাশয়ে কাজ করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। একই অবস্থা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। এদিকে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে এখনও রাজধানী ছাড়ছেন অনেকেই। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে উপচে পড়া ভিড় কর্মজীবী মানুষের। কিছুটা ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে প্রিয়জনের সাথে ঈদ কাটানো শেষে ঘরে ফেরার স্বস্তির আবেশ। সবার সাথে একসাথে মিলেমিশে ঈদ করলাম, খুব ভালো লাগলো। ট্রেনগুলো সব ট্রেনেই লেট। উত্তরবঙ্গের যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ছে। এখন যাওয়ার সময় ভালো অবস্থায় এসে, কিন্তু আসার সময় খুবই করুণ অবস্থা। বগিতে পড়ছি, সেই বগিতে পা ফেলানোর কোনো জায়গা নাই। যাত্রাটা ভালোই ছিল, 1 ঘন্টা লেট হয়েছে ট্রেন। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই, একটু লেট এইটুকুই। একই অবস্থা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনালে।
ভোগান্তি ছাড়া ঈদ শেষে ঢাকা আসতে পেরে খুশি তারা। আসার সময় মানে আমাদের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, এটাই একটু সমস্যা। ঈদের পরের দিন গিয়েছি, আজকে ব্যাক করলাম, কালকে থেকে অফিস। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ঈদের যে প্রচন্ড গ্যাদারিং সেটা মনে হয় না, মোটামুটি একটা লিমিটেশনের মধ্যেই ছিল সবকিছু। রয়েছে ভিন্ন চিত্রও। প্রয়োজনের তাগিদে ঈদের 6 দিন পরেও অনেকে ছুটেছেন প্রিয়জনের টানে। আমরা ঈদের ছুটি পাই নাই, এখন যাই তো ফিল পাবো না। ঈদের ফিল পাবো কি, এমনি দাওয়াত খাবো, এগুলাই তো। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে সফলভাবে দায়িত্ব পালন করায় জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এ সময় সেনাবাহিনীর সার্বিক উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিদায়ী সেনাপ্রধান। দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বাহিনীর উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত রাখতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সামরিক কর্মকর্তা, জিওসি এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় সকল সেনানিবাস থেকে সেনা সদস্যরা ভিডিও কনফারেন্সে দরবারে অংশ নেন। সেনাপ্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা সহ অন্যান্য কর্মকর্তা, জিওসি এবং অন্যান্য পদবীর সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছে। 10ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশনের উদ্যোগে চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। এতে প্রায় অংশ নেয় 8 শতাধিক মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন। এ সময় বক্তারা বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ যোগব্যায়াম। এটি দুই দেশের সংস্কৃতিকে শক্তিশালী করতে ও জনগণের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনে সহায়ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 2014 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে যোগব্যায়াম এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম এবং কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জিডিপির 5% বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছেন গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভ। তাদের মতে, এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ, অথচ এই খাতে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে টেকসই সমৃদ্ধি, সবুজ অর্থনীতি 2024 থেকে 25 সালের বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তীব্র তাপপ্রবাহ, অতি বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে উন্নত দেশের প্রতিশ্রুত অর্থ ছাড় না দেওয়ারও সমালোচনা করেন গবেষকরা। এ সময় নদী, বন ও প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষায় 12টি সুপারিশমালা তুলে ধরা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর্মেনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তার দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখন পর্যন্ত বিশ্বের প্রায় 150টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত এপ্রিলে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্র মর্যাদা দেওয়ার প্রস্তাব তোলা হয়। সেখানে 193টি দেশের মধ্যে 143টি দেশই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। গত মাসে একযোগে ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এরপরে স্লোভেনিয়াও একই ধরনের ঘোষণা দেয়।
এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে আর্মেনিয়ার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশন আয়োজিত 14তম মালয়েশিয়া গিফটস ফেয়ারে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ সহ 60টি দেশ অংশগ্রহণ করছে। মেলার প্রতিপাদ্য গিফট ফর এ সার্কুলার ফিউচার রফতানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের তত্ত্বাবধানে বাংলাদেশের 6টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। এ সময় মালয়েশিয়া গিফটস অ্যান্ড প্রিমিয়াম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভান লু, মেলার অর্গানাইজিং চেয়ারম্যান আলবার্ট সুং এবং অপারেশন ম্যানেজার মিস সুজানা, বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগি সহ হাই কমিশনের কর্মকর্তা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলার আগে সংবাদ সম্মেলনে টাইগারদের পেসার তাসকিন আহমেদ জানান, ভালো কিছু করতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 8:30টায়। পরাগ আরমানের রিপোর্ট। সুপার 8 পর্বের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে 28 রানে হার টাইগারদের। তবে সেমিফাইনাল পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে হলে ভারতকে হারানো ছাড়া পথ নেই বাংলাদেশের। টুর্নামেন্ট জুড়েই ব্যাটিং বেশ ভুগিয়েছে টাইগারদের। ভারত ম্যাচের আগে এ পর্যায়ে উন্নতির কোনো বিকল্প দেখছেন না দলের পেসার তাসকিন আহমেদ। শুরুর দিকেও আমরা তেমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলি নাই, তো এক একটা ভেন্যুতে এক এক রকম উইকেট। এখানে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট, এখানে ব্যাটসম্যানদের ফেভারটা একটু বেশি, তো আমরা আগে ব্যাটিং করলে আমাদের অ্যাটলিস্ট 170-80 করতেই হবে। ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে বলে জানান তাসকিন। তাতে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে। ব্যাটিং বোলিং দুইটা সেক্টরেই আমাদেরকে একটু এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে নেক্সট ম্যাচে স্পেশালি, কারণ নেক্সট ম্যাচ হেরে গেলে তখন আসলে আর সেমিতে যাওয়ার স্বপ্নও থাকবে না। সো নেক্সট ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল। আন্তর্জাতিক টি-20তে 13 বারের মোকাবেলায় ভারত জিতেছে 12টিতে, 1টিতে জয় বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠকে সহযোগিতার বিষয়ে একমত ঢাকা নয়াদিল্লি। তিস্তার পানি প্রবাহ পরিদর্শনে ভারতের কারিগরি দল শিগগিরই সফর করবে বাংলাদেশ। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে মন্তব্য ওবায়দুল কাদেরের। এখনো বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা সিলেটের কয়েক হাজার পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বাড়ছে যমুনায়। দেশে হঠাৎ করে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ। সব হাসপাতালে প্রতিষেধক রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।